আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদেই আছো। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাস শুরুতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আর ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান আর ষষ্ঠ অধ্যায় জাবেদা করাবো। শিক্ষার্থীরা, আজকে যে বিষয়ের উপর আমি ক্লাসটি নিব সেটা হচ্ছে সাধারণ জাবেদা, অর্থাৎ কিভাবে জাবেদা করতে হয় সেটা দেখাবো, এবং কয় জাবেদা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা দেখাবো। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, যেমন সাধারণ জাবেদা কিভাবে করতে হয় সেটা করতে পারবে, কয় জাবেদা কি তা বলতে পারবে, কারবারি বারটা কি তা বলতে পারবে, চালানের ভিত্তিতে কয় জাবেদা প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীরা, আরো বেশ কিছু বিষয়, এটার সাথে রিলেটেড কিছু বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো এবং কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আজকে তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কের মধ্যে কিছু লেনদেন দেওয়া আছে। দেখো, জনাব নীলা চৌধুরী নীলা এন্টারপ্রাইজের মালিক 2017 সালে মার্চ মাসে তার ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক, উদাহরণ 1 দেওয়া আছে। আমরা এটা থেকে আজকে কিভাবে আমরা জাবেদা করতে হয় সেই বিষয়টা একটু জানবো। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় জাবেদা দাখিলা প্রদানে কিছু বিবেচ্য বিষয় দেওয়া আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা যখন বাকি ক্লাসগুলো দিয়েছিলাম তখন কিছু বিষয় আমরা সেখানে আলোচনা করেছি। তবে আজকে আলোচনার সুবিধার্থে আমি কিছু বিষয় তোমাদেরকে জানাচ্ছি। দেখো, জাবেদা করার সময় পণ্য, মাল, চেক ইত্যাদির নামে কোনো হিসাব হয় না, অর্থাৎ পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব এগুলো লেখা যাবে না। পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়, মাল ক্রয় অথবা মাল বিক্রয় হলে এখানে পণ্য ক্রয় হিসাব, পণ্য বিক্রয় হিসাব অথবা মাল ক্রয় হিসাব, মাল বিক্রয় হিসাব এগুলো লেখা যাবে, বাট পণ্য হিসাব, মাল হিসাব এগুলো লেখা যাবে না। আর চেক হিসাব লেখা যাবে না, চেকের পরিবর্তে লিখতে হবে ব্যাংক হিসাব। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে এই বিষয়টার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন মাল ক্রয় করে ফেরত দেওয়া হয় অথবা বিক্রয় করে মাল ফেরত দেওয়া হয়, তখন ক্রয় ফেরতের পরিবর্তে আমরা লিখতে পারি বহি ফেরত, আর বিক্রয় ফেরতের পরিবর্তে আমরা লিখতে পারি আন্ত ফেরত। এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা ক্রয় ফেরত যদি আমরা মাল ধারে ক্রয় করি, তাহলে তো আমরা তখন জাবেদা লিখি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। পাওনাদার অর্থাৎ যাদেরকে টাকা প্রদান করতে হবে, নগদ টাকা প্রদান করা হয় নাই, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু মাল ক্রয়ের সাথে ধারে মাল ক্রয় করলে পাওনাদার জড়িত, তেমনি মাল যখন ফেরত দেওয়া হয় তখন পাওনাদার জড়িত হয়। অর্থাৎ মাল ক্রয় করলে আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আর যখন আমরা ক্রয়কৃত মাল ফেরত দেই তখন আমরা লিখি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো? মাল ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট করতে হয়, আর যদি মাল ফেরত দেওয়া হয় তাহলে ক্রয় ফেরতকে ক্রেডিট করতে হয়। আর যখন আমরা ধারে মাল ক্রয় করি তখন পাওনাদারকে আমরা ক্রেডিট করি, আর যখন মাল ফেরত দেওয়া হয় তখন পাওনাদারকে আমরা ডেবিট করে দেখাইতে হয়। তেমনি বিক্রয় ফেরত, যখন আমরা ধারে মাল বিক্রয় করি তখন আমরা জাবেদা লিখি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি আমরা বিক্রিত মাল ফেরত দেই তখন আমরা লিখি আন্ত ফেরত অথবা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা, মনে থাকবে তো জাবেদা করার সময় এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি আরো কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। আমরা সাধারণত মাল ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করি, কিন্তু কোনো কোনো সময়, যেমন মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো ব্যবসায় থেকে কোনো পণ্য নিয়ে ব্যবহার করে, অথবা বিজ্ঞাপনের জন্য যখন পণ্য বিতরণ করে, অথবা ব্যবসায় যখন কোনো পণ্য চুরি হয়ে যায়, অথবা কোনো পণ্য নষ্ট হয়ে গেলে, তখন কিন্তু ব্যবসায়ের পণ্যের পরিমাণ হ্রাস পায়। পণ্য ক্রয় করলে পণ্যের পরিমাণ বৃদ্ধি পায় ব্যবসায়, সেই সাথে ব্যয় বৃদ্ধি পায়। পণ্য ক্রয় করলে যেহেতু পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, সেহেতু আমরা ক্রয় হিসাবকে ডেবিট লিখি। আর এই সমস্ত কারণে, যেমন ব্যক্তিগত প্রয়োজনে মালিক পণ্য নিয়ে গেলে, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করলে, পণ্য চুরি হয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে, তখন পণ্যের পরিমাণ হ্রাস পায়, সেখানে ক্রয় হিসাবকে ক্রেডিট করে দেখাইতে হয়।
শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো? অর্থাৎ ব্যবসায়ের কোনো পণ্য যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে তখন উত্তোলন হিসাব লিখতে হয়। অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের কোনো টাকা ব্যবহার করা গেলে সেখানে মালিক ব্যবসা থেকে যে পরিমাণ টাকা নিয়ে যায় সেই পরিমাণ টাকার জন্য উত্তোলন হিসাবকে সবসময় ডেবিট করতে হয়। মালিক যদি নগদ টাকা নিয়ে যায় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করতে হয়। আর যদি মালিক কোনো পণ্য নিয়ে যায় সেখানে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আবার স্ক্রিনে যে অঙ্কটি দেওয়া আছে সেটা কিভাবে সমাধান করতে আমরা একটু দেখো। জনাব নীলা চৌধুরী, নীলা এন্টারপ্রাইজের মালিক, 2017 সালে মার্চ মাসে তার ব্যবসায়িক কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ, যেমন মার্চ 1 পণ্য ক্রয় 9,000 টাকা, মার্চ 2 আসবাবপত্র ক্রয় 12,000 টাকা, মার্চ 3 বাহারের নিকট বিক্রয় 15,000 টাকা, মার্চ 7 ব্যাংকে জমা দেন 8,000 টাকা, মার্চ 9 বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, মার্চ 12 কুরিন সঞ্চিতি ধার্য করা হলো 2,000 টাকা, মার্চ 15 কুরিন হিসেবে অবলোকন করা হলো 1,000 টাকা, মার্চ 18 মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা, মার্চ 30 কর্মচারীর বেতন প্রদান 7,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি বলি তোমরা একটু ভালো করে বুঝে নিও। প্রথম হচ্ছে মার্চের 1 তারিখ পণ্য ক্রয় 9,000 টাকা। যখনই আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা জাবেদা করবো। তো জাবেদা করতে হলে জাবেদার ছকে 5টি ঘর থাকে, তোমাদের মনে আছে, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, ওইরকম ঘর করে আমরা পরে অঙ্কটা দেখানো আছে। দেখো প্রথমে হচ্ছে মার্চ 1 ক্রয় হিসাব, অর্থাৎ মাল ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মাল নগদে ক্রয় করা হয়েছে, আমরা আগেই বলছি ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয় করলে ব্যয় বাড়ে, এই কারণে ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়, কারণ যাবতীয় ব্যয় ডেবিট, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় যদি কমে যায় ক্রেডিট, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। ক্রয় নগদে করা গেলে নগদ টাকা চলে যায়, আর নগদ টাকা হচ্ছে সম্পদ, এই কারণে ক্রয় হিসাবকে ডেবিট লাগতে হবে আর নগদান হিসাবকে ক্রেডিট লাগতে হবে। দেখো কারণ দেওয়া আছে, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এবং জাবেদা কিভাবে করতে হয়, যে নিয়ম আছে ডেবিট ক্রেডিট করার, সেই নিয়মটাকে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে জাবেদা করতে হয়। সেই নিয়মটাকে তোমাদের সুবিধার্থে আমি আরো একটু স্মরণ করছি। দেখো, যে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ক্রেডিট ডেবিট হয়। এখানে শিক্ষার্থীরা যেহেতু প্রথম হচ্ছে মাল ক্রয়, সেহেতু ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি আগেই বলেছিলাম ক্রয় করলে পণ্য বাড়ে এই কারণে, এবং ব্যয় বৃদ্ধি পায় যেই কারণে সে ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়। আর নগদ পণ্য ক্রয় করার পরে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কমে গেছে, নগদ টাকা হচ্ছে সম্পদ, নগদ টাকাকে ক্রেডিট করে দেখাইতে হয়। 2 নম্বরে দেখো, আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। আসবাবপত্র ক্রয় করার ফলে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এরপর লক্ষ্য করো, মার্চ 3 বাহারের নিকট বিক্রয় 15,000 টাকা। যেহেতু বাহারের নিকট বিক্রয়, সেটাকে আমাদের ধারে বিক্রয় ধরতে হবে বা বাকিতে লেনদেন। বাহার হচ্ছে দেনাদার, সেহেতু আমরা লিখবো দেনাদার হিসাব ডেবিট অথবা বাহার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা দেনাদার হিসাব লিখে ব্র্যাকেটে বাহার দিয়ে দেবো, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট লাগবো। আমরা যে কারণটা লিখবো সেটা হচ্ছে বাহারের নিকট বিক্রয়, বাহারের নিকট ধারে বিক্রয় করা হলো বা বাকিতে বিক্রয় করা হলো। এরপরে দেখো মার্চ 7 ব্যাংকে জমা দান। ব্যাংকে টাকা জমা দিলে শিক্ষার্থীরা আমাদের ব্যবসায় নগদ টাকা কমে যায়, কিন্তু ব্যাংকে টাকা জমাকৃত টাকা বৃদ্ধি পায়। যেহেতু ব্যাংক টাকাটা গ্রহণ করছে, সেহেতু ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকা কমে গেছে, তাহলে কারণ হবে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। এরপরে লক্ষ্য রাখো 9 নাম্বার, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করলে 9 তারিখে বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদ টাকা যায় নাই সেহেতু বাকিতে পণ্য ক্রয় করার ফলে পাওনাদার সৃষ্টি হয়েছে, সেহেতু পণ্য ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী, আর কারণটা হবে বাকিতে পণ্য ক্রয় করা হলো। এরপরে দেখো 12 তারিখে কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। কুরিন হচ্ছে ব্যবসায় ধারে পণ্য বিক্রয় করার পরে যে টাকাটা পাওনা থাকে তার সম্পূর্ণ টাকা যদি আদায় করা না হয়, অর্থাৎ যে টাকা আদায় করা যায় না সেটার নাম হচ্ছে কুরিন। এখানে বলা হয়েছে কুরিন সঞ্চিতি ধার্য করা হয়েছে। তো কুরিন সঞ্চিতি যখন আমরা ধার্য করব তখন আমরা কুরিন হিসাবকে ডেবিট করব। কুরিন হচ্ছে ব্যবসায়ের ব্যয়, কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এরপরে দেখো কুরিন হিসাবে অবলোকন করা হলো। তো কুরিন হিসাবে যখন অবলম্বন করা হবে তখন এই কুরিনের টাকাটাকে আমরা কুরিন সঞ্চিতি হিসাবে ট্রান্সফার করতে হবে। সেটা হচ্ছে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট অথবা দানাদার হিসাব ক্রেডিট। তুমি যদি এখানে লেখো কুরিন হিসাব ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট, তাহলেও হবে। এখানে কারণটা লিখতে হবে কুরিন হিসাবে টাকা অবলম্বন করা হলো। এরপরে দেখো শিক্ষার্থী 18 তারিখে
মণিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা। তো মণিহারি দ্রব্যাদি ক্রয় করলে মণিহারিতে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট অথবা মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে মণিহারি ক্রয় করা হয়েছে। আর 30 তারিখ হচ্ছে কর্মচারীর বেতন প্রদান 7000 টাকা। তাহলে কর্মচারীর বেতন হচ্ছে ব্যয়, ব্যয় হিসাব বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে বেতন প্রদান করা হলো। তো শিক্ষার্থীর এরকম তারিখ অনুসারে সুন্দরভাবে সাজাতে হবে এবং ডেবিট ক্রেডিট প্রত্যেকটা ডেবিট ক্রেডিট পাশে ডেবিট এরকম লিখতে হবে, ডেবিট ক্রেডিট লিখতে হবে এবং করো দুই দিকে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে টাকা সমান হয়েছে। এই যে জাবেদার এটাই হচ্ছে সাধারণ জাবেদার সব করে আমাদেরকে সাধারণ জাবেদা দেখাইতে হবে। তোমাদের এই যে অঙ্কের নিয়ম অনুসারে একদম ছক করে আমাদেরকে অঙ্ক করতে হবে সেটা মনে রাখবে এবং জাবেদা করার সময় প্রত্যেকটা জাবেদার জন্য ব্যাখ্যা দিবে। তো শিক্ষার্থীরা কিভাবে জাবেদা করে আমি সেদিনও দেখিয়েছিলাম কিছু, আর সেদিন বলেইছো, আজকে দেখাইলাম। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো করতে পারবে। তো শিক্ষার্থীরা আমরা পরের পাঠে যাই। এরপরে করবো আমরা কিভাবে ক্রয় জাবেদা করতে হয়। আগে ক্রয় জাবেদা সম্পর্কে একটু জানি শিক্ষার্থীরা। তার আগে আমাদের 2017 সালের এপ্রিল মাসে মেসার্স সচিন অ্যান্ড কোঙ্গের লেনদেন সমূহ নিম্নরূপ, এটা তোমাদের বই অঙ্কটা দেওয়া আছে। এই কাজটা তোমরা করবে। কাজটা করার সুবিধার্থে আমি তোমাদেরকে এই বিষয়গুলো একটু বলি। দেখো, এপ্রিল 1 দেনাদার থেকে চেক প্রাপ্তি, তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ যেহেতু চেক লেখা যাবে না, চেকের পরিবর্তে লিখতে হয় ব্যাংক হিসাব। যেহেতু চেক পাইছে সেহেতু ব্যাংকে নগদ টাকা বাড়বে, সেহেতু হবে দানাদার হিসাব চেক ব্যাংক হিসাব ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট, যেহেতু দানাদার থেকে চেক পাওয়া গেল। এরপরে 3 তারিখে হচ্ছে মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ, তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, ঋণ গ্রহণ করলে নগদ টাকা বৃদ্ধি পাবে, আর ঋণ হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে এপ্রিল 5 আন্তঃফেরত 500 টাকা। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট, যেহেতু বিক্রিত মাল ফেরত আসছে। এপ্রিল 8 তারিখ হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয়, সেখানে আমরা লিখতে হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কারণ আসবাবপত্র বিক্রয় করলে নগদ টাকা আসে আর আসবাবপত্র পরিমাণ কমে যায়, সম্পদ কমে গেলে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয় এপ্রিল 10 তারিখে, শিক্ষার্থী এটা কুরিন হিসাবে লিখতে হবে, কুরিন হিসাব ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট, যেহেতু দানাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এপ্রিল 12 তারিখে ব্যাংক কর্তৃক পদবি বিলের অর্থ পরিশোধ 3000 টাকা, সেখানে তোমাদেরকে লিখতে হবে পদবি বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ পদবি বিলের টাকা পরিশোধ করা হয়েছে। পদবি বিল হচ্ছে দায়, পরিশোধ করলে পদবি বিলের টাকা পদবি বিল কমে যাবে, অর্থাৎ দায় কমে যাবে। এই কারণে পদবি বিল হিসাবটাকে আমাদের ডেবিট করে দেখাইতে হবে, কিন্তু পদবি বিল সবসময় ক্রেডিট হয়, কারণ এটা দায়, যেহেতু দায় কমে গেছে সেহেতু পদবি বিলটাকে আমাদের ডেবিট করে দেখাতে হবে আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দেখাতে হবে। এপ্রিল 15 অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, এরকম চেয়ার টেবিল ক্রয় হলে এটা আসবাবপত্র অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এপ্রিল 18 বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগের সুদ আদায় করলে নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আর এপ্রিল 20 প্রাপ্য কমিশন 600 টাকা, সেখানে লিখতে হবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, কারণ কমিশন প্রাপ্য হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। যদি আদায় হতো তাহলে আমরা লিখতাম নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, যেহেতু টাকাটা আদায় হয় নাই প্রাপ্য হয়েছে সেহেতু আমরা নগদানের পরিবর্তে লিখবো প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। আর এপ্রিল 22 তারিখে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে টাকা জমা দিলে আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা লিখি নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংকে টাকা কমে গেছে। 25 তারিখে হচ্ছে পাওনাদারকে চেকে পরিশোধ 6500 টাকা আর বাট্টা প্রাপ্তি 500 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা টাকা পরিশোধ করছি পাওনাদারকে কত টাকা, দেখো পাওনাদারকে চেকে পরিশোধ 6500 টাকা, বাট্টা প্রাপ্তি 500 টাকা। তাহলে শিক্ষার্থীরা টোটাল পাওনাদার টাকা পাওনা ছিল 7000 টাকা। তার মধ্যে পাওনাদারকে আমরা চেক দিয়েছি 6500 এবং বাট্টা পাইছি, অর্থাৎ পাওনাদারের কাছ থেকে বাট্টা পাইছি 500 টাকা। তাহলে আমরা লিখবো পাওনাদার হিসাব ডেবিট 7000 টাকা, তার মধ্যে বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 6500 টাকা। আর এপ্রিল 30 তারিখে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে 800 টাকা, সেখানে আমরা লিখবো অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব আসবাবপত্রের উপর সঞ্চিত হিসাব ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট, অবচয় হচ্ছে ব্যয়, আর এই টাকাটাকে আমরা সঞ্চিতি আসবাবপত্রের সঞ্চিতি খাতে অন্তর্ভুক্ত করবো, সেহেতু লিখবো আমরা অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র সঞ্চিতি অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা এভাবে এই জাবেদাটা করে আমাদেরকে পরে দেখাবে। শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, ছবিটা হচ্ছে ক্রয়ের, এখানে কিছু ক্রয় করা হচ্ছে ক্রয়ের ছবি, আমরা এটা আগেই দেখি এবং বুঝতে পারি। এরপরে দেখো ক্রয় জাবেদা আমরা যে করব কেন করব।
বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে তাই হচ্ছে পণ্য বা ক্রয়। অর্থাৎ এই পণ্য নগদে বা বাকি উভয় মাধ্যমেই ক্রয় করা যায়। অর্থাৎ তুমি দোকান থেকে পণ্য নগদেও ক্রয় করতে পারো, আবার বাকিতেও ক্রয় করতে পারো। শুধুমাত্র ব্যবসায়ীরা যখন বাকিতে পণ্য ক্রয় করে তার জন্য ক্রয় জাবেদা লিখতে হয়। আর নগদে পণ্য ক্রয় করলে আমরা নগদ প্রদান জাবেদা সেটা লিখি। এটা আমরা আগেই যখন জাবেদার প্রকারভেদ করেছিলাম তখন এটা তোমাদেরকে আমি বলেছিলাম। তারপর আজকে আবার বলছি, যখন শিক্ষার্থীরা ব্যবসায়ীরা বাকিতে ক্রয় করে, শিক্ষার্থীরা লক্ষ্য রাখো বাকিতে ক্রয় করলে ক্রয় জাবেদা লিখতে হয়। ক্রয় জাবেদা সাধারণত লেখা হয় চালানের উপর ভিত্তি করে। তো সেখানে শিক্ষার্থীরা এই ক্রয় জাবেদা করার সময় আমাদের সামনে বাট্টার একটা বিষয় আসবে। বাট্টাটা আসলে কি? বাট্টা হচ্ছে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্যে কম পরিশোধ করা হয় তাই হচ্ছে বাট্টা। মনে করো তুমি দোকানে গিয়েছো, সেখানে একটি পণ্যের দাম দোকানদার বললো 100 টাকা, তুমি বললা যে না 90 টাকা, তাহলে কম কত হলো? 10 টাকা। এই যে নির্ধারিত মূল্য থেকে কম মূল্য, যে টাকাটা কম মূল্য, সেটাই হচ্ছে বাট্টা। তো এক ব্যবসা প্রতিষ্ঠানে বাট্টা দেওয়াও যেতে পারে, আবার কখনো কখনো পাওয়াও যেতে পারে। বাট্টা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। এই ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা কখন হয়? অর্থাৎ পণ্য ক্রয় করার সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে ক্রয় বাট্টা, এবং পণ্য বিক্রয় করার সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় সেটাই হচ্ছে বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে মূল্য পরিশোধ করার সময় কখনো টাকা কম দেওয়া হয়, সেই টাকাটাই হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কখনো যখন আমরা টাকা পরিশোধ করি তখন আমরা বাট্টা পাই, আর যখন আমরা টাকা পাই তখন বাট্টা আমরা পরিশোধ করি। অর্থাৎ টাকা পাওয়ার সময় প্রদত্ত বাট্টা হয়, আর টাকা যখন পাওনা টাকা আমরা পাই তখন আমরা বাট্টা প্রদান করি, আর যখন আমরা কাউকে পাওনা টাকা পরিশোধ করি তখন আমরা সাধারণত বাট্টা পাই। তাহলে এরপরে দেখো আমরা বিষয়টি ব্যাখ্যা করেছি। কারবারি বাট্টা শিক্ষার্থীরা লক্ষ্য করে, এই বিষয়টা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই বিষয়গুলো থাকে, এই বিষয়টা আমাদের খুব ভালো করে জানতে হবে। বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির সময় বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তাই কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যে মূল্য লেখা থাকে বা পণ্যের গায়ে তার চেয়ে যদি কম মূল্যে পণ্য বিক্রয় করা হয় তাহলে যত টাকা কম মূল্যে পণ্য বিক্রয় করা হয় তাই হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা। ক্রেতা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না। অর্থাৎ কত মূল্যে পণ্য, কত কম মূল্যে পণ্য বিক্রয় করেছে তার হিসাব কেউই রাখে না। প্রকৃত যে মূল্যে ক্রয় এবং বিক্রয় হয়েছে তাই যে মূল্যে ক্রয় বিক্রয় হয়েছে তাই এই হিসাবে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ মনে রাখবা কারবারি বাট্টা সব সময় বিয়োগ দিয়ে দেখা যেতে হয় অঙ্কের মধ্যে। অর্থাৎ আমরা ওই পরিমাণ টাকাটা লিখি যে মূল্যে পণ্য ক্রয় এবং বিক্রয় করা হয়েছে। যেটা ছাড় দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করা হয়েছে সেই ছাড়ের মূল্যটাকে কখনো লিখে রাখে না, ওই ছাড়কৃত মূল্যটাই হচ্ছে কারবারি বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে ব্যবসায়ের ক্রয় এবং বিক্রয় বাকিতে সংঘটিত হয়। আবার কিন্তু এই বাকিতে সংঘটিত হওয়ার পরে ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই হচ্ছে নগদ বাট্টা। অর্থাৎ বাকিতে ক্রয় করার পরে টাকাটা পরিশোধ করার প্রয়োজন হয়, তো এই টাকাটা পরিশোধ করার সময় ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই হচ্ছে নগদ বাট্টা। মনে করো 1 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে। এখন ক্রেতা যখন বিক্রেতাকে মূল্য পরিশোধ করলো তখন হয়তো ক্রেতা দেখা গেল 1 লাখ টাকার পরিবর্তে 98,000 টাকা রেখেছে আর 2,000 টাকা তাকে ছাড় দিয়েছে। এই যে 2,000 টাকা মূল্য পরিশোধ করার সময় যে টাকা তাকে ছাড় দেওয়া হয়েছে তার নামই হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা। অর্থাৎ যেহেতু বিক্রেতা মূল্য পাবে, তো বিক্রেতা যে পরিমাণ টাকা ছাড় দেয় সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর ক্রেতা যেহেতু এই ছাড়টা পায় সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। উভয় পক্ষের হিসাবের বইতে এই নগদ বাট্টার পরিমাণ অর্থাৎ প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টার হিসাব রাখে। মনে রাখবা কারবারি বাট্টা কখনো হিসাবের খাতায় লেখা হয় না, কিন্তু নগদ বাট্টা সবসময় হিসাবের খাতায় লিখে রাখতে হয়। শিক্ষার্থীরা এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। কারবারি বাট্টা কাকে বলে? 15,000 টাকার 5% কারবারি বাট্টা বের করো। আমি কিছুক্ষণ আগে কারবারি বাট্টার সংজ্ঞা বলেছি, এবার 15,000 টাকার 5% কারবারি বাট্টা আমরা বের করে দেখাবো। দেখো 15,000 টাকার 5% হচ্ছে 750 টাকা। 15,000 ইন্টু 5%, আমরা তোমাকে স্ক্রিনে এটা লিখে দিলাম এই কারণে তোমাদের অনেক সময় বাট্টার পরিমাণ বাহির করতে সমস্যা হয়। কিভাবে বাহির করবে তোমরা ক্যালকুলেটার আমি ঠিক যেভাবে লিখেছি 15,000 ইন্টু 5% ইকুয়াল টু দিলেই তোমার এই টাকাটা বেরিয়ে যাবে। অর্থাৎ এই যদি মনে করো 15,000 টাকার উপর 5% কারবারি বাট্টা কোনো পণ্য ক্রয় করা হলো, তাহলে পণ্যের প্রকৃত মূল্য হবে এই 15,000 টাকা থেকে 750 টাকা বাদ দেওয়ার পরে হবে 14,250 টাকা হবে পণ্যের প্রকৃত মূল্য, আর কারবারি বাট্টা হবে 750 টাকা।
অনেক সময় অঙ্কে কারবারি বারটা বাহির করার জন্য বলা হয়, এই কারণে আমি তোমাদেরকে কারবারি বারটা বের করে দেখালাম। শিক্ষার্থীরা, এই যে ক্রেডিট হিসাব খাত আমরা লক্ষ্য করেছি, সেই ক্রেডিট হিসাব খাতের ঘরে আমাদেরকে সেখানে পাওনাদারের নাম লিখতে হবে সওদাগর ট্রেডার্স। এবার লক্ষ্য করো, সওদাগর এজেন্সি সেখানে লিখতে হবে। আর সওদাগর এজেন্সির কাছ থেকে কত টাকার মাল ক্রয় করা হয়েছে, প্রতি কেজি 100 টাকা ধরে 400 টাকা, তাহলে 400 কেজি, তাহলে 100কে 400 দ্বারা গুণ করতে হবে, তাহলে 40,000 টাকা। কারবারি বারটা হচ্ছে 5%, তাহলে 40,000 টাকা থেকে 40,000 টাকার 5% হচ্ছে 2,000 টাকা, বিয়োগ দিতে হবে 40,000 টাকা থেকে 5%, 2,000 টাকা বিয়োগ করলে 38,000 টাকা। সেই বিক্রয় শর্ত লিখতে হবে, নেট 30 লিখতে হবে। আর ডিসেম্বর 10 তারিখে শিক্ষার্থী নার্গিস এজেন্সির নিকট থেকে প্রতি পাউন্ড 250 টাকা ধরে 100 পাউন্ড চা হয়, তাহলে প্রতি পাউন্ড যদি 250 টাকা ধরে 100 পাউন্ড হয়, তাহলে সেখানে হবে 25,000 টাকা। আর কারবারি বারটা 8%, 25,000 টাকার 8% হবে 2,000 টাকা। চালান নং হবে 1230, বিক্রয় শর্ত 3-5 নিট 2। আমরা সেই ক্রয় জাবেদাটা প্রস্তুত করে দেখিয়েছি। এখানে দেখো রাহা স্টোরসের ক্রয় জাবেদা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো ক্রেডিট হিসাব খাতের জায়গায় মার্চ 2 আমরা লিখছি প্রথমে সওদাগর এজেন্সি। আর বিক্রয় শর্ত, শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এখানে যে শর্তটা এটা হচ্ছে বিক্রেতার বিক্রয় শর্ত। বিক্রয় শর্তটা হচ্ছে যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে তাহলে 2% বারটা পাওয়া যাবে, আর কারবারি বারটা ছাড়াও 2% বারটা পাওয়া যাবে। আর যদি 30 দিনের মধ্যে এই টাকাটার মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা, এই যে বিক্রয় শর্তের বিষয়টা তোমাদের বইয়ের 72 পৃষ্ঠায় দেওয়া আছে। তো এই বিক্রয় শর্তের বিষয়টা এরকম ভাবে মনে রাখবা যে এই যে বিক্রয় শর্ত 2-10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে কারবারি বারটা ছাড়াও আরো 2% নগদ বারটা পাওয়া যাবে। আর নিট 30 হচ্ছে এই টাকাটা ধারে বিক্রয়ের যে টাকাটা, ধারে ক্রয়ের যে টাকাটা, সেটা 30 দিনের মধ্যে বিক্রেতাকে পরিশোধ করতে হবে, সেটাই হচ্ছে বিক্রয় শর্ত। চালান নম্বর উল্লেখ করতে হবে। আর ক্রয় হিসাবে আমরা এখানে লিখছি 38,000 টাকা, অর্থাৎ কারবারি বারটা বাদ দেওয়ার পরে যে টাকাটা, সেই টাকাটাই শুধু আমাদের এখানে লেখা হয়েছে। তেমনি অনুরূপ হচ্ছে 10 তারিখ নার্গিস এজেন্সি বা শর্ত দেওয়া আছে, চালান নম্বর দেওয়া আছে। আর ক্রয় হিসাবের জায়গায় আমরা 25,000 টাকার জায়গায় কারবারি বারটা বাদ দিয়ে 23,000 লিখেছি, টোটাল হচ্ছে 61,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা অনুরূপ এই ছকে ঠিকভাবে ক্রয় জাবেদা লিখতে হবে এবং এভাবেই লিখতে হবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা লিখতে পারবে এবং অঙ্কটাও করতে পারবে। তো আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু আমরা আজকে সাধারণ জাবেদা কিভাবে করতে হয়, ক্রয় জাবেদা কিভাবে করতে হয়, শিক্ষার্থীরা মনে রাখো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ঠিক অনুরূপ ভাবে লিখতে হবে। আমি ক্রয় জাবেদার জায়গায় তুমি যদি এখানে বিক্রয় জাবেদা করো, তাহলে এই ক্রেডিট হিসাব খাতের জায়গায় ডেবিট হিসাব খাত লিখতে হবে, অর্থাৎ ধারে বিক্রয়, যাদের কাছে ধারে বিক্রয় করছো সেই ক্রেডিট হিসাব খাতের জায়গায় ডেবিট হিসাব খাত, যাদের কাছে ধারে বিক্রয় করা হয়েছে সে তাদের নাম এখানে লিখতে হবে, দেনাদারদের নাম। আর কারবারি বারটা বাদ দিয়ে বাকি টাকাগুলো এখানে লিখতে হবে। অনুরূপ এরভাবেই লিখতে হবে, অর্থাৎ বিক্রয় জাবেদাটা ওইভাবে হবে, ক্রয় ফেরত জাবেদা ওইভাবে হবে, বিক্রয় ফেরত জাবেদা ওইভাবেই হবে। অর্থাৎ শুধুমাত্র শিরোনামগুলোতে একটু কম বেশি চেঞ্জ করতে হবে, কিন্তু অঙ্কের নিয়মটা একই রকম হবে। তো শিক্ষার্থীরা বাড়ির কাজ দেখো, আমরা সেখানে কিছু বাড়ির কাজ দেখিয়েছি যে দেওয়া আছে ছকে। এখানে তোমরা এটার ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করবে এবং পাশাপাশি এখানে বিক্রয়ের একটা এন্ট্রি দেওয়া আছে, সেখানে তোমরা যদি সম্ভব হয় সেখানে এটা বিক্রয় জাবেদা প্রস্তুত করবে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ক্লাস শেষে তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং উপকৃত হবে। এবং এই ক্লাসের শেষে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই অধ্যায়ে আরো একটি ক্লাস দেব, তোমরা সেই ক্লাসটাও দেখবে, তাহলে এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না। তো আশা করি তোমরা ভালো থাকো এবং সবাই নিরাপদে থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।